আসসালামু আলাইকুম প্রিয় এনটিআরসি ক্যান্ডিডেটস। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞানের ইলেকট্রনিক্স নিয়ে। আজকে ইলেকট্রনিক্সের বেশ কিছু এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলটি আপনি ঘুরে দেখতে পারেন। আমরা পদার্থবিজ্ঞানে ধারাবাহিকভাবে ভিডিও করে যাচ্ছি। পদার্থবিজ্ঞানের বিভিন্ন ব্রাঞ্চের এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করে যাচ্ছি। আমাদের প্রথম প্রশ্নটাই হচ্ছে সেমিকন্ডাক্টরে ভ্যালেন্স ব্যান্ড ও কন্ডাকশন ব্যান্ডের মধ্যবর্তী এনার্জি গ্যাপ কত? ভ্যালেন্স ব্যান্ড ও কন্ডাকশন ব্যান্ডের মধ্যবর্তী এনার্জি গ্যাপ, এই দুইটা ব্যান্ডের এনার্জি যে গ্যাপটা, এই গ্যাপটার উপর ডিপেন্ড করে আমরা কাউকে সেমিকন্ডাক্টর বলতে পারি, কাউকে কন্ডাক্টর বলতে পারি এবং কাউকে ইনসুলেটর বলতে পারি। যদি ভ্যালেন্স ব্যান্ড ও কন্ডাকশন ব্যান্ডের মধ্যে গ্যাপ থাকে শূন্য, কোনো গ্যাপই না থাকে, তখন এটাকে আমরা বলি যে এটা একটা কন্ডাক্টর। আর যদি সেমিকন্ডাক্টর হতে হয় সেক্ষেত্রে তার এনার্জি গ্যাপ হতে হয় প্রায় 1 ইলেকট্রোভোল্ট। ঠিক আছে, 1 ইলেকট্রোভোল্ট। সো উত্তর হবে এখানে খ। আমাদের পেইড ব্যাচ সম্পর্কে যদি জানতে চান, আমাদের পেইড কোর্স সম্পর্কে জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে ঢু মেরে দেখতে পারেন, অথবা চ্যানেলের ডিসক্রিপশন বক্সটা চেক করতে পারেন। ঠিক আছে, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 018510123433, এই নাম্বারে আমাকে নক দিতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, এই নাম্বারে নক দিলে ইনশাল্লাহ আপনি কোর্স সম্পর্কে জানতে পারবেন। সেমিকন্ডাক্টরের তো প্রশ্ন গেল, এবার আমরা আসতেছি যে পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরির জন্য সিলিকনের সাথে কি মেশানো হয়? পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করার জন্য সিলিকনের সাথে আপনার ত্রিযোজী কাউকে মেশানো হবে, যার যোজনী হচ্ছে 3, বুঝতে পারছেন? এমন কাউকে মেশানো হবে। তো সেক্ষেত্রে উত্তর হবে হচ্ছে বোরন, কারণ বোরনের যোজনী হচ্ছে 3। অ্যান্টিমনি, আর্সেনিক বা ফসফরাস হবে না। সো বোরনের যোজনী মানে যেগুলো হচ্ছে যোজনী 3 সেগুলো পি এর সাথে মেশানো হয়, যেগুলো যোজনী 5 সেগুলো হচ্ছে এন এর সাথে মেশানো হয়। ডায়োডের ফরওয়ার্ড বায়াসে কারেন্ট প্রবাহের প্রধান কারণ হচ্ছে মেজরিটি চার্জ ক্যারিয়ার। মেজরিটি চার্জ ক্যারিয়ার বা প্রধান চার্জ বাহক, প্রধান আদান বাহক যেটা, সেটা হচ্ছে মেইন কারণ। সিলিকন ডায়োডের নি ভোল্টেজ সাধারণত হচ্ছে 0.7 ভোল্ট। নি ভোল্টেজ জিনিসটা আমি একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে আপনার ডায়োডের যদি ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ আঁকি, এটা হচ্ছে আই, এটা হচ্ছে ভি। সো ফরওয়ার্ড বায়াসে দেখতে কেমন হয়? ফরওয়ার্ড বায়াসে এটা আপনার এখান পর্যন্ত শূন্য থাকে, তারপর হঠাৎ করে ভোল্টেজটা বাড়তে থাকে, কারেন্টটা বাড়তে থাকে, নট ভোল্টেজ। আর রিভার্স বায়াসের ক্ষেত্রে এরকম হয়। মোটামুটি একটা রাফ পিকচার আমি আঁকার চেষ্টা করছি এখানে। সো এখানে নি ভোল্টেজ বলতে যতটুকু হচ্ছে আপনার এখান থেকে দেখেন এই পর্যন্ত যতটুকু রিজনে আপনার ওমের সূত্র মানে, হ্যাঁ, সেই ভোল্টেজটা হচ্ছে আপনার নি ভোল্টেজ। তাহলে এরপরে কি হয়? এটা অনেকটাই দ্রুত উপর দিকে উঠে যায়। তো সিলিকনের ক্ষেত্রে সেটা হচ্ছে 0.7 ভোল্ট। আরেকটা হচ্ছে ব্যারিয়ার পোটেনশিয়াল, ওইটা অবশ্য ডিফারেন্ট। আমি অন্য ভিডিওতে ওটা নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম। যতটুকু পোটেনশিয়ালে আপনার কারেন্ট একেবারে পাওয়াই যায় না, সেটা হচ্ছে ব্যারিয়ার পোটেনশিয়াল। তো আমি এখানে একটা মেজর ভুল করছি, এক্সট্রিমলি সরি। এখানে হবে আই, এদিকে হবে ভি। ঠিক আছে, এটা একটা একটা ম্যাসিভ ব্লান্ডার বলতে পারেন। সো আমার এই ফিগারটা হচ্ছে আইভি ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ। অবশ্যই এক্স এক্সিস বরাবর ভোল্টেজ থাকবে আর ওয়াই এক্সিস বরাবর কারেন্ট থাকবে। তো এটা একটু এটা একটু ঠিক করে নেবেন। এরপরে হচ্ছে জেনার ডায়োড মূলত কোন কাজে ব্যবহৃত হয়, এটা নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের এনইউ ফিজিক্স ক্লাসরুম নামক ইউটিউব চ্যানেলে। যে জেনার ডায়োড নিয়ে আমরা সেখানে ডিটেলসে আলোচনা করেছি। জেনার ডায়োড আসলে ব্যবহৃত হয় আপনার ভোল্টেজ রেগুলেশনে। জেনার ডায়োড হচ্ছে ভোল্টেজ রেগুলেট করে। রেগুলেটেড ভোল্টেজ বলতে ধরেন আনরেগুলেটেড ভোল্টেজটা আমরা একটু আলোচনা করি। হ্যাঁ, টাইমের সাথে সাথে ভোল্টেজটা দেখুন এরকম ওঠানামা করবে। আর রেগুলেটেড ভোল্টেজে যেটা হয়, ভোল্টেজটা মোটামুটি স্টেবল থাকে, মোটামুটি একটা ফিক্সড ভ্যালুতে থাকে। সো জেনার ডায়োড হচ্ছে আপনার ভোল্টেজ রেগুলেশনের ক্ষেত্রে ইউজ হয়। উদাহরণস্বরূপ আপনার এই যে ফ্রিজ আমাদের যে রেফ্রিজারেটর আর কি, রেফ্রিজারেটরের ক্ষেত্রে আপনার ভোল্টেজ রেগুলেশনের দরকার হয়। আই এম নট সেইং যে সেখানে জেনার ডায়োড ইউজ করা হয়, বাট দ্য পয়েন্ট ইজ দ্যাট ভোল্টেজ রেগুলেশন কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমাদের ডে টু ডে লাইফে। এর পরের প্রশ্ন হচ্ছে ট্রানজিস্টরের 3টি প্রান্তের নাম কি? ট্রানজিস্টরে 3টা প্রান্ত থাকে, একটা হচ্ছে অ্যামিটার, বেস, কালেক্টর। সো এটার উত্তর হবে হচ্ছে খ। ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার হিসাবে কাজ করে কখন? অ্যাম্প্লিফায়ার মানে হচ্ছে
আপনার আউটপুট যে ভোল্টেজ সেটা হচ্ছে ইনপুট ভোল্টেজের থেকে সাইজে অনেক বড় হয়, মানে অ্যামপ্লিটিউড বাড়ে আর কি। সো এই জন্য এটাকে বলা হয় অ্যাম্প্লিফায়ার। সেক্ষেত্রে অ্যাম্প্লিফায়ার কখন কাজ করে, মানে ট্রানজিস্টর কখন অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করে, সেটা হচ্ছে যদি আমাদের ইবি যে জাংশন সেটা ফরওয়ার্ড বায়াসে এবং সিবি যে জাংশন সেটা যদি রিভার্স বায়াসে কাজ করে, তার মানে ইমিটার বেস যে জাংশন সেটা ফরওয়ার্ড বায়াসে কাজ করতে হবে, আর কালেক্টর বেস যে জাংশন সেটা হচ্ছে আমাদের রিভার্স বায়াসে কাজ করতে হবে। ট্রানজিস্টরের অ্যাম্প্লিফায়ার নিয়ে আমি ডিটেলসে আলোচনা করেছি আমার এনইউ ফিজিক্স ক্লাসরুম চ্যানেলে। আপনারা সেখানে দেখে নিতে পারেন যে ট্রানজিস্টরের অ্যাম্প্লিফিকেশনের যে বৈশিষ্ট্য সেটা আপনি সেখানে ইনশাল্লাহ পেয়ে যাবেন। ঠিক আছে, এরপরের প্রশ্ন হচ্ছে ন্যান্ড গেটের আউটপুট কখন শূন্য হয়। ন্যান্ড গেটের আউটপুট হচ্ছে আপনার ন্যান্ড গেটের আউটপুট এখানের মধ্যে হবে হচ্ছে যদি সব ইনপুট 1 হয় তাহলে শূন্য হয়। এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলি, ন্যান্ড গেটটা কীভাবে আমি এটা পারলাম। প্রথম কথা হচ্ছে আপনার আমরা দুইটা ইনপুট বিশিষ্ট একটা ন্যান্ড গেট ধরি, ধরেন একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। ঠিক আছে, একটা এ আর একটা হচ্ছে বি। সো আর আমাদের আউটপুটটা হচ্ছে কি এ অ্যান্ড বি অ্যান্ড দেন তার উপর একটা বার থাকবে। সো এটা ন্যান্ড হয়ে গেল। এখন দেখেন ভাই, আপনার ইনপুট হচ্ছে 0 1 0 1 0 0 1 1। ঠিক আছে, আর আমরা জানি ন্যান্ড গেটের ক্ষেত্রে যেটা হয় যে অ্যান্ড গেটের উল্টা। সো যদি দুইটাই 0 হয়, অ্যান্ড গেটে হয় কি 0, কিন্তু ন্যান্ড গেটে সেটা হয়ে যাবে 1, উল্টায় যাবে। কারণ এই যে উপরে বার আছে, 0 আর 1 গুণ করলে নর্মালি হয় কত 0। হ্যাঁ, গুণ বলতে অ্যান্ড অপারেশন করলে, কিন্তু ন্যান্ড করলে সেটা হয়ে যায় 1। 1 আর 0 করলে একই রকমভাবে 0 আর 1 যেহেতু 1, 1 আর 0 1, 1 1 অ্যান্ড করলে হয় 1, কিন্তু 1 1-এর অ্যান্ড করার পরে এখানে উপরটা বার আসছে, সুতরাং 1-এর উপর বার দিলে সেটা হয়ে যাবে 0। তাহলে দেখেন আপনার আউটপুট কখন 0 হচ্ছে, যখন আপনার সব ইনপুট কি হবে 1 হবে। তো এই জিনিসটা আশা করি পারা যাবে, দ্রুত পারা যাবে। তবে এটা একটু মানে একটু ভেবে নেবেন, হয়তো 5 সেকেন্ড 10 সেকেন্ড ভাবলেন, ঠিক আছে, তাহলে এটা ইনশাল্লাহ এমনি পারবেন। এরপরেরটা হচ্ছে নিচের কোনটি ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ন্যান্ড আর একটা হচ্ছে নর। সো এখানে নর হবে উত্তর। ন্যান্ড এবং নর এই দুটাকে ইউনিভার্সাল গেট বলার কারণ হচ্ছে এই দুইটা গেট দিয়ে দুনিয়ার যাবতীয় সমস্ত সার্কিট বা গেট বানানো যায়। অপারেশন অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে আদর্শ ইনপুট ইম্পিডেন্স কত। অপারেশন অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে আদর্শ ইনপুট ইম্পিডেন্স হচ্ছে অসীম। ঠিক আছে, সো এটা আমি একটু মনে করিয়ে দিই যে অপারেশন অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে ইনপুটের ক্ষেত্রে ইম্পিডেন্স অসীম, নট শূন্য। ঠিক আছে, আমি একটু লিখে দিই, তার মানে একটু বুঝতে সুবিধা হবে। ইনপুটের ক্ষেত্রে ইম্পিডেন্স হচ্ছে কত, ইনফিনিটি, আর আউটপুটের ক্ষেত্রে ইম্পিডেন্স হচ্ছে 0। এটা হচ্ছে আদর্শ ক্ষেত্রে, হ্যাঁ, আদর্শ অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ইনশাল্লাহ। এবং আমাদের পেইড ব্যাচ সম্পর্কে জানতে, যেটা আমি বলেছি, আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 0185101243 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।